বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আমাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা কোর্সের আজকে অষ্টম ক্লাসে সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। তো গত ক্লাসে আমরা যা পড়েছিলাম এগুলো তা হচ্ছে গত ক্লাসে কিছু শব্দার্থ ছিল এবং কিছু ব্যাকরণ ছিল। ব্যাকরণের মধ্যে উল্লেখযোগ্য ব্যাকরণ হচ্ছে হরফে নিদা। হরফে নিদা এর অর্থ কি? আখতারুজ্জামান সাহেব বলুন তো, হরফে নিদা এটার অর্থ কি বলেছিলাম আমি? জি, আসসালামু আলাইকুম। আহ্বান সূচক শব্দ, মাশাআল্লাহ, কাউকে আহ্বান করা, ডাকা, হরফে নিদা। মাশাআল্লাহ, আহ্বান সূচক শব্দ। আচ্ছা, আহ্বান সূচক। ফারুক ভাই, আপনি কি আজকে নতুন নাকি? ফারুক ফারুক আপনি কি আছেন? ফারুক ভাই, আসসালামু আলাইকুম। না, আমি তো নতুন না, আমি আলহামদুলিল্লাহ প্রতিদিনই থাকি। ফারুক ভাই আপনি বলুন তো দেখি, কোন শব্দের মধ্যে আমরা যে ইয়া পড়ি, ইয়া ইয়া এর অর্থ ইয়ার তো হে। হরফে নিদা কোনো শব্দের শুরুতে আসলে শব্দের শেষে কি কোনো পরিবর্তন ঘটায়? হরফে নিদা শব্দের শুরুতে আসলে শেষে ফেশ হবে। এক পেশ হবে। ধন্যবাদ। যে এক পেশ হবে। যে সমস্ত শব্দের শেষে দুই পেশ থাকে ওই শব্দগুলোতে এক পেশ। জি। কাজী মাসুম, জি, আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, তার মানে আমরা শব্দের শেষে সর্বাবস্থায় দুই পেশ পেয়ে থাকি। কোন কোন দুই জায়গায় সর্বদা এক পেশ হবে বলুন তো দেখি? দুই জায়গা আছে এরকম যে দুই জায়গায় এক পেশ হয়, সেই জায়গাগুলো কি কি? জি হুজুর, যখন ছেলেদের নাম ব্যবহার করা হয় তখন সেখানে দুই পেশ, কিন্তু মেয়েদের নামের ক্ষেত্রে ওখানে এক পেশ। আর যখন হরফে জ্বর আসে, হরফে নিদা, তখন সেখানে ইয়া জাইদুন হবে না, ইয়া জাইদু হবে। জি জি, ইয়া যাইদ। ধন্যবাদ, মাশাআল্লাহ। মানে বলছি যে হরফে নিদার পরে শব্দ এবং সর্বদা মুয়ান্নাস যুক্ত যে সমস্ত নামগুলো, এই নামগুলোর শেষে এক পেশ হবে। মাশাআল্লাহ। জি, তারপর এবার আমি পড়া ধরছি। হাফেজ নাজমুল হাসান, আপনি আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি দেখুন, প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো, বাংলা লেখা আছে। এখান থেকে আপনি পড়ুন এবং অর্থ বলুন। উম, মান আনতা ইয়া ওয়ালাদা। ইয়া ওয়ালা, ইয়া ওয়ালাদু। জি জি, ইয়া ওয়ালা। হ্যাঁ, এর অর্থ কি হবে? অর্থ বরং বরং না, তুমি। মান অর্থ কি? মান মান অর্থ কে? তাহলে বড়। হ্যাঁ ছেলে, হ্যাঁ ছেলে তুমি কে? মাশাআল্লাহ, জি। তারপর আনা বিলাল, আমি বেলাল। ওয়েট ওয়েট ওয়েট, আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে শব্দের শেষে যে হরকতগুলো, এই হরকতগুলো আপনাদের স্পষ্ট করে বলতে হবে। বেলালু জি, না লা ইলি। এখানে আনা বেলালু হবে, আনা বেলাল। এখানে অক্ষ হবে। আর বেলালু নাকি? এখানে তো অক্ষ করছি, এখন না, বেলালু। আপনাকে বলি নাই আমি। এখানে বেলালটা হইছে মুফরাদ মুখতারাব সহি, তাহলে বেলালু হবে দুই না, পেশ। বেলালু হবে না, বেলালুন হবে। বেলালুন, পুরুষ। লুন, হ্যাঁ।
জি জি, বেলালুন হবে। ঠিক আছে তারপরে মোহতারাম। তারপর হাল আনতা তিলমিজু, তিলমিজুন। তিলমিজু, হ্যাঁ জি। হ্যাঁ, তুমি এই, তুমি কি ছাত্র? প্রশ্নবোধক শব্দ। হ্যাঁ না, তারপর হ্যাঁ, আনা তিলমিজুন, আমি ছাত্র। মাশাআল্লাহ, ধন্যবাদ। এবার ফরিদ আহমেদ, ফরিদ আহমেদ ভাই আছেন? জি জি আসল জি, আপনি তৃতীয় লাইন থেকে বলুন। চুপছিলাম। হাল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি কি প্রশ্নকে নতুন প্রশ্ন ছাত্র? প্রশ্নকে প্রশ্নের মতো করে বলুন। হ্যাঁ, হাল আংতা তিলমিজুন জাদিদুন, হুম। প্রশ্নটা কি এভাবে হয়? বাংলা কি আমরা এভাবে প্রশ্ন করি? প্রশ্নের মধ্যে একটা ধাক্কা লাগে না? একজন নতুন ছাত্র, তাহলে আরবিটা ওভাবেই করেন। হাল আংতা তিলমিজুন জাদিদুন। ঠোঁটটা হচ্ছে না, মাশাআল্লাহ, ঠিক আছে, পড়াটা হচ্ছে। আলান্তা তিলমিদুন জাদিদুন, বলুন। হাল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাম, হ্যাঁ, আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। হ্যাঁ, মান আংতে ইয়া ইয়া বিনতুন, ইয়া বিন বিনতুন, বিনতু। তু কেন হয়েছে বলেন তো? সামনে হরফে নেদা আসছে এর জন্য। মাশাআল্লাহ, ঠিক। এর অর্থ কি হবে? হে মেয়ে, তো তুমি কে? হে মেয়ে, তুমি কে? আনা জয়নাবু, আমি জয়নাব। তারপর তো বলে ফেল। আল আংতি বিনতুন সগীরাতুন, আর আপনাকে এর আগেও বলেছি, প্রশ্নকে প্রশ্নের মতো করে করুন। হাল আনতে বিনতুন ওকে। সগীরাতুন, হাল আংতি বিনতুন সগীরাতুন, তারপর অর্থ কি হবে? তুমি কি একজন ছোট মেয়ে? নাম আনা বিনতুন সগীরাতুন, আমি একজন ছোট মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি একজন, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। কেন, হ্যাঁ আমি একজন ছোট মেয়ে। আহাদ ভাই, আপনি বলুন। জি স্যার। হাল আনতি মুআল্লিমাতুন, লা বাল আনা তিলমিযাতুন, মান হুয়া ইয়া বিলাদু, অর্থ কে বলবে? হুয়া। আচ্ছা স্যার, আবার বলছি। হাল আনতি মুআল্লিমাতুন, লা, তুমি কি একজন শিক্ষিকা? লা, না। বাল আনা তিলমিযাতুন, বরং আমি একজন ছাত্রী। মান হুয়া ইয়া বিলাদু, সে কে হে বেলাল? হুয়া রশিদুন, সে রশেদ। হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? লা বাল হুয়া তিলমিযুন, বরং না, সে একজন ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবা। মিনহাজ ভাই বলুন, মিনহাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মান হিয়া ইয়া জাইনাবা? জাইনাবা, জাইনাবু, সরি। মান হিয়া ইয়া জাইনাবু, হে জাইনাব, সে কে? হিয়া খাদিজাতু, হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে খাদিজা এবং সে খাদিজা, সে একজন নতুন ছাত্রী। মান আনা, আমি কে? আংতা মাজিদ, তুমি মাজিদ। ওয়াকফ করা আপনাদের জন্য এখন নিষিদ্ধ, এটা মাথায় রাখবেন। ও আংতা মাজিদুন, আংতা মাজিদুন, তুমি মাজিদ।
আনতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি কি একজন ভালো আবার শিক্ষক? আবার 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 আনতা মুআল্লিমুন জাইয়িদুন, এখানে কি আপনি প্রশ্ন কি একজন আছে? সরি আনতা মুআল্লিমুন জাইয়িদুন, আপনি একজন ভালো শিক্ষক। মান মাজিদুন, মাজিদ কে? মাজিদুন মুআল্লিমুন, মাজিদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, তিনি একজন শিক্ষক। মাশাআল্লাহ, ধন্যবাদ এমডি আসাদ, মুআল্লিমুন জাইয়িদুন, ধন্যবাদ এমডি সে আসাদ। কি একজন ভালো শিক্ষক? এমডি নাম। আসাদ। মান মাজিদুন, এখান থেকে এমডি আসাদুল্লাহ ভাই বলুন। এমডি আসাদুল্লাহ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মোল্লা জাফর ইকবাল, আপনি বলুন এরপর থেকে। মোল্লা জাফর ইকবাল। আমার কথা কি স্পষ্ট হচ্ছে সকলের কাছে? হ্যাঁ, কথা পরিষ্কার। জি আলহামদুলিল্লাহ। তাহলে ওনারা কথার উত্তর দিচ্ছেন না কেন? মোল্লা জাফর ইকবাল কি নেই? জি আছি। মান মাজিদুন, মাজিদ কে? মাজিদ কে? মাজিদুন মুআল্লিমুন, মাজিদ একজন শিক্ষক। ওয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। আপনি কি অসুস্থ? জি না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জি বলুন। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদাতুন, জাইয়িদাতুন কেন হবে? জাইয়িদুন। হ্যাঁ, প্রশ্নবাচক হবে। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন। অর্থ করতে পারছেন না? সে কি একজন ভালো শিক্ষক? মাশাআল্লাহ, জি। তারপর? নাআম, নাআম, হ্যাঁ। হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন ভালো শিক্ষক। ধন্যবাদ। এমডি ইসমাইল, আপনি বলুন। এমডি ইসমাইল। এমডি ইসমাইল শুনতে পাচ্ছেন? হ্যালো, এমডি ইসমাইল শুনতে পাচ্ছেন? সিরাজি সাহেব। আচ্ছা, যারা রেসপন্স দিবেন না, ক্লাসে যাদেরকে ডাকা হচ্ছে বা স্পিকার বন্ধ করে রেখেছেন, স্পিকার বন্ধ করে রেখেছেন, কথা বলছি মিউট করা ছিল, মানে আনমিউট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ মিউট করা ছিল, আনমিউট করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, এজন্য লেট হয়েছে। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলুন তারপর থেকে। হাল যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল যায়নাবু বিনতু কাবীরাতুন। আবার বলুন। হাল যায়নাবু বিনতু কাবীরাতুন। বিন্তু কাবীরাতুন কেন হবে? বিন্তু কেন হবে? বিনতুন। এখানে পেশ দিলেন কেন? শেখ, এখানে আমার ডাউট ছিল, আমি ক্লাসটা কয়েকবার শুনছিলাম। আমার ওই গত কয়েকটা ক্লাস আমি সরাসরি নিতে পারি নাই, বাকি আমি প্রত্যেকটা রেকর্ড শুনছিলাম। তো এখানে ওই যে রেকর্ডে একটু ইয়ে ছিল, মানে সাউন্ডটা ক্লিয়ার ছিল না, ক্লিয়ার হচ্ছে না, বা হচ্ছে সাউন্ডটা মনে হয় যেন কেমন এই ইকো দেওয়া আছে এরকম আর কি। আমি বিন্তুটাকে আমি স্পষ্ট করতে পারি না, যেটা কি বিন্তু হবে না বিন্তুন, যেহেতু এখানে বিন্তুন অর্থ মেয়ে, আবার হচ্ছে আপনি বলছেন মেয়ে বাচক
যেগুলা জি, বলতেছেন একটা পেশ হবে, তো এটা কি মেয়ে বিন্তুন কি কোনো মেয়ের নাম রাখে? না, নাম রাখেন না, মানে এইটা কনফিউশন ছিল আর কি স্যার। যদি কোনো মেয়ের নাম হয় ওই নামের শেষে এক পেশ হবে। বিন্তুন আর জাইনাব জি ওস্তাদ, ক্লিয়ার। হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন। কাবীরাতুন, জয়নাব কি একজন বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন। প্রশ্নটাকে প্রশ্নের মতো করুন। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাআম ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, হ্যাঁ ফারহানা একজন নতুন শিক্ষিকা। নাআম হিয়া মুআল্লিমাতুন জাদীদাতুন, হ্যাঁ সে একজন নতুন শিক্ষিকা। মাশাআল্লাহ, ধন্যবাদ। আর কেউ আছেন পড়া বাকি এরকম মেয়েরা ব্যতীত? আর কেউ আছেন? আরেকজন আছেন মনে হয়, নাফিস না? নাফিস আবরার, আপনি কি আজকে নতুন ক্লাসে? নাফিস আবরার, শুনতে পাচ্ছেন? নাফিস আবরার, কথা কেন উত্তর দিচ্ছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। পড়া বলতে ইচ্ছুক না হলে সমস্যা নেই, আমরা পরে দেখে নেব ইনশাআল্লাহ। এটা আজকে কয়েকটা বিষয় আমি গত ক্লাসে কিন্তু এই 8টা শব্দার্থ দিয়েছিলাম। তো 8টা শব্দার্থের মধ্যে আপনারা কেউ প্রশ্ন করেন নাই। আপনাদের কি কারো চোখে পড়েছে যে ইমরাআতুন এটা কেন ব্র্যাকেটে লেখা আছে বা ব্র্যাকেটে দেয়া আছে? আপনারা খেয়াল করেছেন এটা? এটা আমার মনে হয় ওই যে নিচে একটা মানে সংশ্লিষ্ট একটা বিষয় নিচে দেওয়া আছে, এজন্য মনে হয় এটাকে ব্র্যাকেট করা হয়েছে। এখানে দেয়া আছে, এখানে লেখা আছে ইমরাআতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লিখায় আসে, উচ্চারণে আসে না। যেমন ইয়াম রাআতুন, ইয়াম ইয়াটা চলে গেছে, মিমকে ধরছে, তখন আলিফটা লিখায় আসবে ঠিক, কিন্তু পড়ায় আসবে না। বাংলাতেও এরকম অনেক কিছু আছে, অনেক শব্দ আছে লিখায় আসে কিন্তু পড়ায় আসে না। উদাহরণস্বরূপ পদ্মা, প দম সংযুক্ত আকার, অথচ আমরা পদ্মা বলি, পদ্মা বলি না। মটা লিখায় আসবে কিন্তু উচ্চারণে আসবে না। এরকম আরবিতেও অনেক শব্দ আছে এরকম, যা লিখায় আসতে বাধ্য, নয়তোবা লেখাটা শুদ্ধ হবে না। তো লিখায় আসবে কিন্তু উচ্চারণে এটাকে আমরা বলবো না। তো এটা হচ্ছে একটা যে হিয়াম রাআতুন, হিয়াম রাআতুন, সে একজন মহিলা, বা যদি বয়স্কা হয় বা মা হয়, খালা হয়, তখন এই সে ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে বাংলায় লিখবো তিনি। আশা করি বোঝাতে পেরেছি। এবার একটু দীর্ঘ লেখা, এটা কে বলতে পারবে দেখি? হাত তোলেন তো দেখি, কে বলতে পারবেন? আনা মাজিদুন আনতা বিলাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে পারবেন? হাত তোলেন। এমডি আসাদুল্লাহ ভাই কি পড়া বলেছিলেন? এমডি আসাদুল্লাহ ভাই বলেন না? না না, আমি পড়া বলিনি, আমি একটু কাজে আটকে ছিলাম আর কি, ক্লাসে জয়েন করে একটু কাজে আটকে ছিলাম, যার কারণে আসলে ঠিকমতো রেসপন্স করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনি কি এখন পড়া বলতে পারবেন? আমার আরেকটু সময় লাগবে, অর্থাৎ আমি একটু আর 2 মিনিট সময় নিয়ে আমি এসে তারপরে যদি বলি। আচ্ছা ঠিক আছে। এমনি মোস্তাহিদ, আপনি আজকে কি নতুন? এমনি মোস্তাহিউদ্দিন? জি না, আজকে এখন জয়েন করলাম আমি।
আমি একটু কাজে আসছিলাম তো এই জন্য আর কি দেরি হয়ে গেল। আপনি কি পড়া বলতে পারবেন? আমি গত ক্লাসটাও করতে পারিনি, ভিডিওটা দেখতে পারিনি, একটু ইয়ে করার জন্য আজকে এখন ঢুকলাম, একটু সময় পাইছি এই জন্য বিজি আছি। আচ্ছা ঠিক আছে। আখতারুজ্জামান আপনি বলুন আজকে পড়া কি? আখতারুজ্জামান জি আনা স্ক্রিনে আনা মাজিদুন ও আনতা বেলালুন। আমি মাজেদ এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন ও আনতা তিলমিজুন। আমি শিক্ষক এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন। আমি নতুন শিক্ষক। ও আনতা তিলমিজুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। ওয়া মাহমুদুন ও আনতা ওয়া আনা বাশিরুন। সে মাহমুদ এবং আমি বাশির। মাহমুদুন তাজিরুন। মাহমুদ একজন ব্যবসায়ী। গানিউন ও আনা ফাল্লাহুন ফাকিরুন। মাহমুদুন তাজিরুন গানিউন ও আনা ফাল্লাহুন ফাকিরুন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি একজন গরিব কৃষক। ওয়া বেলালুন ও হিয়া জাইনাবুন। সে বেলাল এবং সে জয়নাব। বেলাল। ধন্যবাদ মাশাআল্লাহ। আল্লাহ, ফারুক ভাই আপনি বলুন তারপর থেকে। বিলালুন তিলমিজুন যাকিয়ুন। বেলাল একজন মেধাবী ছাত্র। যাকিয়াতুন জয়নাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রাজুলুন মাহমুদ দু কেন হবে? দু কেন হবে? মধু এটা কেন হবে? মানে পুরুষ নামের শেষে দুই পেশ নাকি এক পেশ? মাহমুদ বললেন কেন? মাহমুদুন রাজুলুন গনিয়ুন। একজন ধনী পুরুষ। মুহতারাম, কথা স্পষ্ট আসতেছে না, বাজতেছে, একটু ক্লিয়ার ভালো হয়। ওয়ারাইহানাতু ইমরাআতুন ফাকিরাতুন। রাইহানা একজন গরিব মহিলা। আবার এই শব্দটা আবার বলুন। নাতু ওয়ারাইহানাতুম রাআতুন ফাকিরাতুন। না এই তো। হ্যালো, জি হচ্ছে বলুন। ওয়ারাইহানাতু ইমরাআতুন না ফাকিরাতুন। আগেই তো ভালো ছিল। যে তা মিমকে ধরবে আর কি। ওয়ারাইহানাতুম রাআতুন ফাকিরাতুন। রাইহানা একজন গরিব মহিলা। হাল মাহমুদুন তাজিরুন। মাহমুদ, হ্যাঁ, শেখ মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম, হ্যাঁ, মাহমুদুন তাজিরুন। মাহমুদ একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন। হ্যাঁ, সে একজন ব্যবসায়ী। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এখানে এখন নতুন জয়েন হয়েছেন একজন, রবিউল ভাই। আপনি কি পড়া শিখেছেন? রবিউল ভাই আপনি পড়া শিখেছেন? হয়তো মিউট অফ আছে। তো মিউটটা অন করলেই তো, মানে অফ করলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, রবিউল ভাই এখন কথা বলছেন না। নাফিস আবরার আপনি হাত তুলে রেখেছেন, আপনি পড়া শিখেছেন? নাফিস আবরার, আশ্চর্য, কথা বলছেন না কেন? তানভীর আলম আপনি শুনতে পাচ্ছেন? তানভীর আলম। আসসালামু আলাইকুম। জি হুজুর, শিখেছেন? পড়া আমি দেখতে পারিনি, আমি কিছু ঝামেলা ছিলাম। এখনো বাইরে থেকে এসে হঠাৎ
করে মানে সময়টা চলে গেছে মনে করে, তারপরে ঢুকলাম, ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করলাম। ঢুকতে না ঢুকতে আমি জিজ্ঞাসা করে জি জি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এমডি আসাদুল্লাহ, আপনি পড়া শিখেছেন? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি চেষ্টা করছি, পুরোপুরি সময় দিতে পারিনি। দেখে একটু চেষ্টা করবেন? আচ্ছা জি, আমি চেষ্টা করতে পারি। কোন জায়গাতে পড়তে হবে যদি বলতেন না। হাল যাইনাবু, কোন কোন জায়গা থেকে পড়বো শুনতে পাইনি কথা। ষষ্ঠ লাইন, 6 লাইনের মাঝখান থেকে, 6 লাইনের মাঝখান, হাল যাইনাবু। হাল জাইনাবু তিলমিজাতু 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 কেন হবে? জাইনাবুর যেহেতু জাইনাবু যেহেতু মুয়ান্নাসের মানে ওটা যেহেতু মাউসুফের যে হরকত, তাহলে সিফাতের একই হরকত হবে না হুজুর? চমৎকার প্রশ্ন করেছেন, কিন্তু আমাদের এখানে একটু সমস্যা, এটা কিন্তু সিফাত না। তার প্রশ্নটা ঠিক আছে, মাউসুফ যেমন হবে সিফাতও তেমন হবে। মাউসুফ যদি শেষে এক পেশ হয়, সিফাতের শেষে এক পেশই হওয়ার কথা। কিন্তু জাইনাবের পরে যে তিলমিজাতু অবিয়াতু, আমি একটু পেশ দিয়ে বললাম, এক পেশ দিয়ে বললাম আপনার কথা অনুযায়ী, এই যে তিলমিজা তারপরে রবিয়া, এগুলো কিন্তু জাইনাবের সিফাত না। আচ্ছা দেখি কে বলতে পারবে এটা, এটা কি হয়েছে, জাইনাবের কি, এটা কে বলতে পারবে দেখি? কেউ আছেন? এটা খবর বলবো তো, ইসমে খবর। মাশাআল্লাহ, এটা খবর, ইসমে খবর খবর হবে। তিলমিজাতুন গাবিয়াতুন, এটা মাউসুফ সিফাত হবে। তিলমিজুন হচ্ছে মাউসুফ আর গাবিয়াতুন হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত হয়ে জাইনাবের খবর হবে। যাই হোক, এটা ইনশাআল্লাহ আমরা পরে পড়াবো, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। এটা আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য। আমি কি বোঝাতে পেরেছি? এটা সিফাত না, এ জাইনাবের সিফাত না। তবে আপনার টার্গেটটা ঠিক ছিল, মাউসুফ যেমন হবে সিফাত তেমন হবে, কিন্তু এই তিলমিজ এবং গবি এগুলো জাইনাবের সিফাত না, এজন্য জাইনাবের মতো হয়নি। আমি কি বোঝাতে পেরেছি? জি। তাহলে হাল জাইনাবু আবার বলুন, আরবিটার। হাল জাইনাবু তিলমিজাতুন গাবিয়াতুন। প্রশ্নটাকে প্রশ্ন মতো করুন, হাল জাইনাবু তিলমিজাতুন গাবিয়াতুন। হাল জাইনাবু তিলমিজাতুন গাবিয়াতুন, গাবিয়াতুন অর্থটা আমি ভুলে গেছি। মেধাহীন, নির্বোধ। জয়নাব কি একজন নির্বোধ ছাত্রী? না, বাল হিয়া তিলমিজাতুন যাকিয়াতুন জিদ্দুন। জিদ্দান, জিদ্দান না, বরং সে একজন মেধাবী ভালো ছাত্রী। সে খুব মেধাবী ছাত্রী, ভালো না। জিদ্দান অর্থ হচ্ছে খুব, জাইয়িদুন অর্থ হচ্ছে ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন এর অর্থ হচ্ছে ভালো, আর জিদ্দান এটার অর্থ হচ্ছে খুব। আমরা একটা জিনিস শিখাই দিই, আজ পর্যন্ত আমাদের পড়ার মধ্যে কোনো দুই জবর সম্পর্কিত কোনো মানে পড়া যায় নাই, কিন্তু জিদ্দান এটা একটা নতুন শব্দ আমাদের জন্য, যেটা নাকি দুই জবর বিশিষ্ট হয়েছে, তাই না? আর সর্বদা মাথায় রাখতে হবে, জিদ্দান সর্বদাই জিদ্দানই হয়, জিদ্দান কখনো জিদ্দুন জিদ্দিন হয় না। জিদ্দান তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, পড়া বলেছেন। আর কেউ পড়া বাকি আছে? যারা পড়া দেয়নি এরকম কেউ আছেন এখানে, মানে পড়া দিতে ইচ্ছুক? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা আজকে কিছু নতুন সবক শিখব। চতুর্থ পাঠ। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু হরফ দেয়া আছে, আলিফ বা জিম হা খ,
তারপরে হচ্ছে আইন, গইন, পা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এখানে কয়টি হরফ আছে? কি হলো, সবাই ঘুমাই গেলেন নাকি? কয়টি হরফ আছে এখানে? 15টি। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন এর আগে একটা জিনিস বুঝাই দিই, খাতা কলম নিন, সবাই খাতা কলম নিন, সকলেই খাতা কলম নিন দ্রুত। আশা করি খাতা কলম হাতেই আছে, তারপরেও একটু সময় দিচ্ছি। আমরা দুটো শব্দ লিখব এখন। প্রথমত লিখব হচ্ছে মারিফা, মারিফা, আরেকটা হচ্ছে নাকেরা। বাংলায় লিখতে পারি মারিফা, নাকেরা। দ্রুত। মারিফা এক নম্বর হচ্ছে মারিফা, 2 নম্বর হচ্ছে নাকেরা। এবার আসি মারিফা কাকে বলে। মারিফা এর পাশে সমান সমান দিয়ে এর অর্থ লিখুন পরিচিত বা নির্দিষ্ট, পরিচিত বা নির্দিষ্ট। তাহলে নাকের অর্থ কি হতে পারে? সম্পূর্ণ বিপরীত, অপরিচিত, অনির্দিষ্ট। অনির্দিষ্ট। মাশাআল্লাহ, সবাই লিখেছেন আশা করি। এবার আসি আরবি সমস্ত শব্দগুলো নাকেরা, শুধুমাত্র ব্যক্তি নাম ব্যতীত, শুধুমাত্র ব্যক্তি নাম ব্যতীত সমস্ত হরফগুলো নাকেরা, মানে অপরিচিত, অনির্দিষ্ট। যেমন কিতাবুন, কিতাবুন একটি বই, এই একটি বই যে বললাম, এই একটি বইটা অনির্দিষ্ট, কার বই, কিসের বই, কোথায় বই, কিছুই জানি না। কলামুন একটি কলম, এটা অনির্দিষ্ট একটা কথা বললাম, এটা কোথাকার কোন কলম, কার কলম, কোথায় আছে এই কলমটি, কিছুই আমরা জানি না। কিন্তু আমি যদি বলি আয়েশা, তখন আমাদের সকলের হিউম্যান সেন্সে আসে পড়বে যে আয়েশা একজন মেয়ের নাম বলতেছে, মেয়ের নাম বলতেছে। মাজেদ একটা নির্দিষ্ট পুরুষের নাম বলতেছে, মাজেদকে লক্ষ্য করে বলতেছে। তখন আমাদের মাথায় একটা ঢুকে যাবে যে ও একটা ব্যক্তি সম্পর্কে আলোচনা করতেছে, যে ব্যক্তিটাকে আমরা চিনি। তো কোনো ব্যক্তির নাম যদি হয়, নাম পুরুষের হোক বা মেয়ের হোক, এগুলো সর্বাবস্থায় মারিফা হয়। নামবাচক যে সমস্ত শব্দগুলো আসবে, এগুলো সবসময় কি হয়? মারিফা হয়। আর নাম ছাড়া যে সমস্ত শব্দগুলো আছে তার অধিকাংশটাই হচ্ছে নাকেরা, অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট বা অপরিচিত কোনো শব্দকে পরিচিত করার জন্যে অথবা নির্দিষ্ট করার জন্যে তার শুরুতে আলিফ লাম যোগ করা হয়। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, তাহলে কোনো শব্দের শুরুতে আলিফ লাম যোগ করার কারণে ওই শব্দটি নাকেরা থেকে মারেফায় রূপান্তরিত হয়। বুঝতে পেরেছি? প্রত্যেকটা শব্দ ইদানিং বা এতদিন পর্যন্ত আমরা যা শিখেছি সবগুলো হচ্ছে নাকেরা। এবার এই নাকেরাগুলোকে আমরা নির্দিষ্ট যদি করি, তাহলে এটার অর্থ এসে যায় বাংলায় ওই শব্দের শেষে টি। যেমন আল কিতাবু কিতাবটি, আল কলামু কলমটি। বোঝাতে পেরেছি? তাহলে আমরা বুঝলাম নাকেরা থেকে মারেফা বানাতে চাইলে প্রত্যেকটা শব্দের শুরুতে আলিফ লাম যোগ করে দিলেই ওই শব্দটি পরিচিত বা আরবিতে যদি বলি মারেফা হয়ে যাবে। এবং তার অর্থের মধ্যে আগে ছিল যেমন কিতাবুন একটি বই, তো যখন আলিফ লাম যোগ করবো কিতাবুনের শুরুতে, তখন অর্থ হয়ে যাবে বইটি। আগে ছিল একটি বই, পরবর্তীতে আলিফ লাম যোগ করার কারণে এর অর্থ হয়ে যাবে বইটি। তার মানে আমি এই বইটি সম্পর্কে বা ওই বইটি সম্পর্কে আলোচনা করতেছি। এতগুলো বই ছিল এতক্ষণ, তার মধ্যে কলমটি, অর্থাৎ আমি যদি কাউকে বলি কলমটি দাও,
তার মানে আমি নির্দিষ্ট একটা কলমের দিকে ইঙ্গিত করে বলতেছি কলমটি দাও। এভাবে প্রত্যেকটা শব্দের শুরুতে আলিফ লাম যোগ করার কারণে ওই শব্দটি মারিফা হয়ে যায়। এবার আসি 2 নম্বর কথায়। এখানে আরেকটা কায়দা আছে। কায়দাটা হচ্ছে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তখন আমরা আগে জানতাম সমস্ত আরবি শব্দ শেষে 2 পেশ হয়, কিন্তু ওই 2 পেশওয়ালা শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে তন্মধ্য থেকে 1 পেশ উধাও হয়ে যায়, গায়েব হয়ে যায়। যেমন আগে ছিল কিতাবুন, আর যখন নাকি কিতাবুনের শুরুতে আমি আলিফ লাম যোগ করব তখন আল কিতাবু, বুম থেকে কি হয়ে যাবে, বু হয়ে যাবে। কলামুন থেকে আল কলামু, বাবুন থেকে আল বাবু, মিফতাহুন থেকে আল মিফতাহু, তারপরে হচ্ছে কি মিসবাহুন থেকে আল মিসবাহু, কুফলুন থেকে আল কুফলু, মাদ্রাসাতুন থেকে আল মাদ্রাসাতু, মসজিদুন থেকে আল মসজিদু। এভাবে আপনারা প্রত্যেকটা শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করার পর শেষে 1 পেশ যুক্ত করবেন। বোঝাতে পেরেছি? এখানে কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো বুঝেন না এরকম বলতে পারেন, এখনই বলতে পারেন। জি শেখ, বুঝি না এই ব্যাপারটা না এখানে নির্দিষ্ট যেটা, তাহলে আপনি এতক্ষণ যেটা বললেন এটা আমি বুঝলাম যে এসএম এর একটা প্রকারের মধ্যে ছিল আলম বা নামবাচক প্রাণীবাচক, তো ওই এসএম এর প্রকারটাই কি চলে আসলো এখানে? জি জি, মাশাআল্লাহ, এই তো বুঝছেন। আপনি যেভাবে বলতেছেন না আলম, হ্যাঁ, এগুলো এখন পড়াচ্ছি না আমি। এখানে সবাই প্রাথমিক পর্যায়ে সবাই, তো এই জন্য যেভাবে আপনারা সকালে বুঝতে পারেন ওভাবে আমি পড়াচ্ছি। যদিও মারিফার প্রায় 10টি আলামত আছে, কিন্তু এখন সবগুলো আলামত বলতে গেলে হিজিবিজি লেগে যেতে পারে। এই জন্য আমাদের সবকে যে শব্দটা আসে, যে পড়াটা আসে, ওই পড়াটার সাথে সামঞ্জস্য রেখে আমরা ইনশাল্লাহ সামনে পারবো। ধন্যবাদ। আর কারো বোধগম্য হচ্ছে না এরকম আছেন? মাশাআল্লাহ, সবাই বুঝেছেন আশা করি। আল্লাহ, এবার আসি দ্বিতীয় কথা। জি, 2 পেশ যুক্ত শব্দ থেকে যখন 1 পেশ থেকে যাবে, মানে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে ডাবল পেশ উঠে যে একটা পেশ থাকবে, অর্থ কি একই থেকে যাবে? না, আমি তো বললাম একটু আগে, যেমন কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, শেষে একটা টি যুগ হবে, বইয়ের শেষে টি যুগ হবে, নির্দিষ্ট করে একটা বই হবে। জি জি জি। যেমন কলামুন ওই একটি বইটা। কলম, আগে ছিল আমরা বলেছি কলামুন একটি কলম, তখন কলম শুরুতে যদি আলিফ লাম যুক্ত করি তাহলে আল কলামু অর্থ হবে কলমটি। বোঝাতে পেরেছি? তার মানে নির্দিষ্ট একটা কলম, আমার হাতে যে কলম আছে এই কলমটি। জি জি, এরকম হতে পারে। অর্থাৎ একটা নির্দিষ্ট একটা ভাব এসে যাবে আর কি এটার মধ্যে। আচ্ছা শেখ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার ওই দিন মনে নেই আর কি, যে সমস্ত শব্দের শেষে 2 পেশ থাকবে, আসলে এই শব্দগুলো কি বলা হয়? ইসিম, ইসিম, নাম। ইসিম, জি ইসিম, বাংলায় নাম। জি জি, নাম। এটা সাধারণ কোনো ব্যক্তির নাম বলছি না, এটা ইসিম বলতে এখানে সমস্ত নাম। জি জি, বিশেষ্য বলা হয়, বাংলা এটাকে বিশেষ্য, ইংরেজিতে বলা হয় নাউন। ভাইয়া রাইট। শেখ, এটা কি বিশেষ্য বা এমনি জুমলা হবে না? আরবি ভাষায় শব্দগুলোকে জুমলা বলা হয় না? জি, বলতে পারেন, জুমলাও বলা যায়, তবে এগুলোকে সমস্ত শব্দ ইসিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। জুমলাও আপনি বলতে পারেন। আচ্ছা, আমরা সামনে জুমলা ইসম একই শব্দ, মানে সমার্থক শব্দ আরেকটা। জুমলা কি হযরত পদ না? এটাকে যদি আমরা বাংলায় বলি পদ, না, এখানে ওইটা পদ হিসেবে আসবে না। আপনারা জাস্ট এটাকে ইসিম হিসেবে শিখেন, পরে আপনারা এটার সাথে সামঞ্জস্য করেন, তুলনা দিন। আপাতত পেস লাগায়েন না কেউ। আমরা এটাকে মারিফা ইসম হিসেবে শিখবো। জি, এখানে পেচ লাগায়েন না, আমি যা বলি এটাই শোনেন, পরবর্তীতে আপনারা তুলনা করেন। আচ্ছা, যাই হোক,
তো বলছিলাম সমস্ত শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে এটার মধ্যে একটা হচ্ছে অর্থের দিক দিয়ে পরিবর্তন হয়, যেমন আগে ছিল একটি বই, তখন হয়ে যাবে বইটি, এটা হচ্ছে একটা। 2 নম্বর পরিবর্তন হচ্ছে আগে ছিল শব্দের শেষে 2 পেশ, এখন হয়ে যাবে 1 পেশ। এই হচ্ছে 2টা পরিবর্তন। এবার আসি মূল পয়েন্ট যেটা, এখানে দুটো সারি আছে। প্রথম সারিতে আমরা দেখছি 15টি, এরপরের সারিতে দেখতেছি 13টি, যেমন তা, সা, দাল, দাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, নুন। উপরের সারিতে যে সমস্ত শব্দ অক্ষরগুলো আছে, হরফগুলো আছে, এখানে এই আলিফ লাম যোগ হওয়ার কারণে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুনের শুরুতে আলিফ লাম যোগ করার কারণে সুস্পষ্টভাবে আলিফটাকে উচ্চারণ করি আমরা শব্দটাকে বলি। যেমন আল, তারপরে বলি কিতাবু, রাইট? আল কিতাবু। শুধু পরিবর্তন হচ্ছে 1 পেশ হচ্ছে, 2 পেশের মধ্যে 1 পেশ হচ্ছে। বাকি হরফটাও স্পষ্ট উচ্চারণ হচ্ছে এবং শব্দটাও স্পষ্ট উচ্চারণ হচ্ছে, এবং শব্দের শুরুতে যে আমি আলিফ লাম যোগ করেছি এই আলিফ লামের উচ্চারণটাও স্পষ্ট হচ্ছে, তাই না? যেমন আল কিতাবু। এভাবে উপরের সারিতে যে সমস্ত হরফগুলো আছে, এই হরফ যদি কোনো শব্দের শুরুতে থাকে আর ওই শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, তখন ওই আলিফ লাম স্পষ্ট উচ্চারণ হবে। তাহলে আমি যদি আলিফের পরে বা দেখি, হ্যাঁ, বা দিয়ে একটি বাক্য, একটি শব্দ বলেন তো দেখি, বাবুন। হ্যাঁ, তো বাবুনের শুরুতে আমি আলিফ লাম যদি যোগ করি তাহলে কি হবে? আল বাবুন। জিম দিয়ে একটা শব্দ বলেন। আল জামাল। না, জিম দিয়ে কোনো শব্দ আছে? আল জামাল। জাদিদাতুন, জিদারুন, আদ-জিদারুন। আল জামালুন, উটটি। আল জামালুন। আল জামালুন কেন হবে? এক পেশটা উধাও হয়ে গেছে। আল জামালু, আল জামালু, আল জামালু। আচ্ছা, জামালু যেহেতু যায় না, এটা কেন? আচ্ছা, মাশাআল্লাহ। আল জাবালু। এবার হা আসে, হার শুরুতে আলিফ লাম যোগ করি, আল হিলাউ। হ্যাঁ, খ দিয়ে, হ্যাঁ, এভাবে প্রত্যেকটা শব্দ দিয়ে যদি আমরা বাক্য করি, শব্দ বানাই, তাহলে এই শব্দের শুরুতে আলিফ লাম যোগ করলে আলিফ লামের উচ্চারণ স্পষ্ট হবে, এরপরের শব্দটাও স্পষ্ট হবে, কিন্তু পরিবর্তন হচ্ছে শেষে 1 পেশ হবে। কিন্তু নিচের যে শব্দগুলো আছে 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে আলিফ হরফটি উচ্চারিত হয় না, বরং লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন আমরা এখানে দেখি যে সর্বপ্রথম আছে তা দিয়ে একটি শব্দ গঠন করি, তিলমিদুন। তো তিলমিদুনের শুরুতে যদি আলিফ লাম যোগ করি তাহলে ওই তিলমিজুনটাকে উচ্চারণ এভাবে করা যাবে না, আল তিলমিজু এটা বলা যাবে না, তখন উচ্চারণ হবে আত তিলমিজু। লামটা দিখায় আসবে কিন্তু পড়ায় আসবে না, তখন আলিফটা সরাসরি জি ওখানে তায়ের উপর একটা তাসদিদ থাকবে। এখানে তায়ের উপরই না, বরং এখানে যতগুলো হরফ আছে সমস্ত হরফের মধ্যেই তাসদিদ যুক্ত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা একটা বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে, আন-নূর প্রতিষ্ঠান। তো আন-নূরের শুরুতে কেউ যদি আল নূর বলে, হ্যাঁ, তাহলে কি শব্দটা শুদ্ধ নাকি অশুদ্ধ? অশুদ্ধ। অশুদ্ধ হবে। তারপরে যদি যেমন হ্যাঁ, অনেকে বলে এটা ভুল শব্দ, কখনো আল শিফা হবে না, তাহলে আমরা শিখলাম নিচের সারিতে 13টি শব্দ যেগুলো 13টি অক্ষর যেগুলো আছে, এই অক্ষরের শুরুতে আলিফ লাম যোগ করার কারণে সরাসরি আলিফটা গিয়ে লামকে বাদ দিয়ে হরফটাকে ধরে। আমাদের আগামীকালকের পড়া হচ্ছে এই হরফগুলোকে আপনারা আলাদাভাবে শিখবেন নির্দিষ্ট করে, ঠিক আছে ইনশাআল্লাহ? বলুন। এই হরফগুলোর কোনো নাম আছে, মানে যেগুলো আমরা মনে রাখতে পারবো? জি, এগুলোর নাম আলাদা। হরফে শামসি, হরফে কমারি বলা হয়।
প্রথমটা শামসি, হ্যাঁ, উপরেরটা হচ্ছে হরফে শামসি আর নিচেটা হচ্ছে হরফে কমার। আর হচ্ছে আল আল আলিফ লাম যুক্ত হলে আল স্পষ্ট হবে, সেগুলো হরফে শামসি। জি জি। শামস শব্দের অর্থ তো হচ্ছে সূর্য, আর কমর শব্দের অর্থ তো হচ্ছে চাঁদ। এরকম নাম রাখার পিছনের যুক্তি কি? ওটা সূর্যের মতো পরিষ্কার, এজন্য আল কিতাব একদম সূর্যের মতো, কিতাবটা পরিষ্কার। চাঁদের মতো মানে কি বলে, কখনো আসে কখনো না, এরকম না আর কি, এজন্য এই নামকরণ করা হয়েছে। আর কারো কোনো প্রশ্ন আছে ক্লাস সম্পর্কে? জি জি। মুখস্থ রাখার জন্য তো আলাদা কোনো সিস্টেম আছে কিনা, না যদি আমি এমনি বুঝতে পারি যে না কোনটা মানে আলিফলাম আপাতত খুব করে মুখস্থ করতে হবে, এখানে আর কোনো ক্যাপাসিটি নেই। খুব মুখস্থ করুন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে যখন আমরা শব্দগুলো উচ্চারণ করতে যাব, যখন শব্দের শুরুতে আলিফ লাম যোগ করতে যাব, তখন দেখবেন মুখে এসে যাবে ইনশাআল্লাহ, আর কখনো ভুল হবে। জি জি। ওস্তাদ একটু কথা ছিল। জি বলুন। সেটা হচ্ছে আমি এর আগে একটা কোর্স করছিলাম, ওটা আমি কন্টিনিউ করতে পারি নাই। ওটা ছিল আমাদের যে টুমসের মাদ্রাসার প্রিন্সিপাল হারুন আল মাদানী সাহেবের ছেলে আজহার, সালাম আজহারের, উনি করাইছিল আর কি। অনেক মোটামুটি খুব ভালোই ছিল, কিন্তু আমি কন্টিনিউ করতে পারি নাই। তো সেখানে দেখলাম একটা বিষয়, প্রতিদিন মানে কিছু বাক্য 2-4-5টা বাক্য দিয়ে দিত, যেগুলা হচ্ছে যেগুলো সবসময় ব্যবহৃত আর কি, এটা মুখস্থ করার জন্য আর কি। তো এরকম যদি আমাদেরকে প্রতিদিন কিছু 4-5টা বাক্য যেগুলো দিয়ে নতুন কিছু তৈরি করা যায়। হ্যাঁ, হবে অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আমরাও দিব বাড়ি। আমি আগামীকালকে একটা আপনার কথা অনুযায়ী একটা বাড়ি কাজ আমি দিচ্ছি। তা হচ্ছে প্রথমত কথা হচ্ছে এই সমস্ত হরফগুলো তো অবশ্যই মুখস্থ করে আনবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের প্রত্যেককেই বলছি, আপনারা প্রত্যেকেই কিতাবুন থেকে নিয়ে 10টি শব্দ শুধু আরবি এবং তার পাশে অর্থ লিখে নিয়ে আসবেন। বেশি কঠিন কিছু দিলাম, শুধু শব্দ এবং শব্দের সাথে অর্থ, আরবিটা লিখবেন, পাশে অর্থটা লিখবেন। যেমন কিতাবুন একটি বই, কলামুন একটি কলম। আমি একটু সকলকে লেখানোর জন্য বলছি, অনেকে আরবি লেখার ক্ষেত্রে খুবই নাজেহাল অবস্থা। এক্ষেত্রে সবার লেখাটা অনুগ্রহ করে আমাদের গ্রুপে না দিয়ে আমাকে ব্যক্তিগতভাবে পাঠাবেন, এবং প্রত্যেকেই খাতার নিচে আপনাদের নিজস্ব নাম লিখে, ঠিক আছে ইনশাআল্লাহ? জি ওস্তাদ। হ্যাঁ জি ঠিক আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।